সুপার সেটার ডেতে ডবল হেডারে দুইটি ম্যাচ খেলা হয়েছে। প্রথম ম্যাচটি ছিল চেন্নাই সুপার কিং ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। চেন্নাই সুপার কিংয়ের জন্য এটি একটি মাস্ট উইন ম্যাচ ছিল, কিন্তু এই আইপিএল মৌসুমে এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক, কারণ তারা 4টি ম্যাচের মধ্যে 3টি হেরে গেছে। নিজেদের ঘরের মাঠেও তারা দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেছে, এর আগে তারা বেঙ্গালুরুর কাছেও হেরেছিল। সব মিলিয়ে শুরুতে চেন্নাইয়ের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়েছে, যার বিস্তারিত আমরা পরে আলোচনা করব। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস একদম অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এবং এখন অপরাজিত রয়েছে, ফলে তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। এরপর ডবল হেডারের দ্বিতীয় ম্যাচটি ছিল রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের মধ্যে। পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত অপরাজিত ছিল, কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের একটি বড় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। রাজস্থান রয়্যালসের জন্য এটি একটি মাস্ট উইন ম্যাচ ছিল এবং তারা জয় ছিনিয়ে নিয়ে পয়েন্টস টেবিলে ভালো অবস্থানে পৌঁছে গেছে। ডবল হেডারের এই দুই ম্যাচের পর বাকি দলগুলোর জন্য ব্যাপক প্রভাব পড়েছে, কারণ পয়েন্টস টেবিল সম্পূর্ণভাবে বদলে গেছে। অনেক দল উপকৃত হয়েছে, আবার অনেক দল ক্ষতির মুখে পড়েছে। যেমন যেমন আইপিএল এগিয়ে যাচ্ছে, পয়েন্টস টেবিল আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এখানে কারো জয় অন্য কারোর জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়াচ্ছে, আবার কারো হার অন্য কারোর জন্য সুফল নিয়ে আসছে। ডবল হেডারে এই ম্যাচগুলোর পর এখন পয়েন্টস টেবিলে অবস্থা কেমন, কোন দলগুলি সবচেয়ে এগিয়ে আছে আর কোন দলগুলি পিছিয়ে পড়েছে, এইসব নিয়ে আমরা আলোচনা করছি এই বিশেষ প্রতিবেদনে। তবে তার আগে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিন কোন দলটি আপনার প্রিয়, যেটিকে আপনি আইপিএলে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং নিজের হৃদয় স্থান দিয়েছেন। চলুন এবার জেনে নেওয়া যাক পয়েন্টস টেবিলে বর্তমানের অবস্থা। পয়েন্টস টেবিলে 10ম নম্বরে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ, যারা এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে এবং কেবল একটি ম্যাচে জয় পেয়েছে, বাকি 3টি ম্যাচ হেরেছে। তাদের সংগ্রহে রয়েছে 2 পয়েন্ট এবং সবচেয়ে খারাপ নেট রান রেটও তাদেরই। তারা শুরুটা জয় দিয়েই করেছিল, কিন্তু এরপর টানা 3টি ম্যাচ হেরে যায় এবং বর্তমানে তারা পয়েন্টস টেবিলে একেবারে তলানিতে। আমি আপনাকে জানিয়ে দিই, যে কোনো দলকে প্লে অফে জায়গা করে নিতে হলে মোট 14টি ম্যাচের মধ্যে 8টি জিততে হয়, অর্থাৎ 16 পয়েন্ট অর্জন করতে হয়। তখন সেই দলকে অন্য কোনো দলের ফলাফলের উপর নির্ভর করতে হয় না। এই হিসেব অনুযায়ী সানরাইজার হায়দ্রাবাদের এখনও 10টি ম্যাচ বাকি এবং তাদের এর মধ্যে অন্তত 7টি ম্যাচ জিততে হবে, যাতে তাদের 16 পয়েন্ট হয় এবং তারা প্লে অফে উঠতে পারে। এখন 10টি ম্যাচের মধ্যে 7টি জেতা সহজ কিছু নয়, এমনকি সানরাইজার হায়দ্রাবাদের পক্ষ নয়। আমি এটা বলছি না যে এটা অসম্ভব, কিন্তু এটা যে কঠিন তা স্পষ্ট, কারণ তারা শুরুতে টানা 3টি ম্যাচ হেরে বসে আছে। এখান থেকে হায়দ্রাবাদের জন্য সমস্যা অনেকটাই বেড়ে যাচ্ছে, বিশেষ করে তাদের পরবর্তী একদিনের ম্যাচগুলো এখন মাস্ট উইন হয়ে উঠেছে। না হলে তাদের বাকি সব ম্যাচ ডু অর ডাই হয়ে যাবে, অর্থাৎ শুরু থেকে তাদের সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যাবে। চেন্নাই সুপার কিং এখন পয়েন্টস টেবিলে 9ম স্থানে এসে গেছে, যা তাদের জন্য একটি বড় ধাক্কা। তারা 4টি ম্যাচের মধ্যে মাত্র 1টি জিতেছে, 3টি হেরে গেছে এবং তাদের কাছে মাত্র 2 পয়েন্ট রয়েছে। ডবল হেডারের ম্যাচটি, যা তাদের জন্য মাস্ট উইন ছিল, সেই ম্যাচটি তারা দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেছে। ফলে টানা 2টি হার ও প্রথম ম্যাচেও হার, এই 3 হারের কারণে এখন চেন্নাই সুপার কিংয়ের জন্য সমীকরণ পুরোপুরি বদলে গেছে। আসলে চেন্নাই সুপার কিংয়ের এখনও 10টি ম্যাচ বাকি এবং তাদের এই 10টির মধ্যে অন্তত 7টি জিততে হবে। যদিও তারা চেন্নাই সুপার কিং, এতগুলো ম্যাচ জেতা সহজ নয় এবং এই পথে অনেক বড় চ্যালেঞ্জ আছে। এখান থেকে চেন্নাই সুপার কিংয়ের জন্য পথ কঠিন হয়ে গেছে। অসম্ভব নয় ঠিকই, কিন্তু শুরুতে 3টি হারের কারণে তারা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে। সিএসকে এর ভক্তরা কমেন্টে জানান আপনারা কি মনে করেন, আপনার প্রিয় দল এখান থেকে কামব্যাক করতে পারবে? আপনি কি বিশ্বাস করেন তারা ঘুরে দাঁড়াতে পারবে? এই ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক একই রকম পরিস্থিতিতে রয়েছে পয়েন্টস টেবিলে 8ম স্থানে থাকা দল মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্সও 4টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে এবং 3টি হেরেছে। তাদের কাছেও রয়েছে মাত্র 2 পয়েন্ট। যদি বলা হয় তারা শুরুতে 2টি ম্যাচ টানা হেরেছে এবং তাদের শেষ ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, সেটাও তারা হেরে গেছে। আমি আপনাকে এটাও জানিয়ে দিই, মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে উঠতে হলে 10টি ম্যাচের মধ্যে অন্তত 7টি জিততে হবেই। এটি মোটেও সহজ কাজ নয়, এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যও নয়। কিন্তু সমস্যা আরও বাড়ে, কারণ তাদের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং তারপরের ম্যাচ অনবিজিত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সুতরাং মুম্বাইয়ের জন্য পথ আরও কঠিন হয়ে যাচ্ছে। পরবর্তী 1-2টি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মাস্ট উইন হতে চলেছে। এখন দেখার বিষয় তারা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করে। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। শুরুতে যখন তারা টানা 2টি ম্যাচ হেরেছিল, তখন তা ছিল একটি বড় ধাক্কা, কিন্তু এরপর
তারা দুর্দান্ত কামব্যাক করেছে। টানা 2 জয়ের মাধ্যমে তারা পয়েন্টস টেবিলে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। 4টি ম্যাচের মধ্যে তারা 2টি জিতেছে, 2টি হেরেছে এবং তাদের পয়েন্ট এখন 4। এই 4 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে। রাজস্থানের এখনও 10টি ম্যাচ বাকি এবং যদি তারা 10টির মধ্যে 6টি ম্যাচ জিতে তাহলে তারা প্লে অফে উঠতে পারবে। 10টি ম্যাচের মধ্যে 6টি জেতা এমন এক ফেজ বা খুব বেশি কঠিনও নয়, আবার খুব সহজও নয়। তারা এখনও একটি ব্যালেন্স পজিশনে রয়েছে। যদি রাজস্থান এই ম্যাচটি হেরে যেত তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেত, কিন্তু তারা জিতে গেছে, তাই এখন কিছুটা স্বস্তির খবর রয়েছে। বাকি 10টি ম্যাচের মধ্যে তাদের 6টি জিততেই হবে। পয়েন্টস টেবিলে 6 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 4টি ম্যাচ খেলেছে, এর মধ্যে 2টি জিতেছে এবং 2টি হেরেছে। 4 পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্টস টেবিলে 6 নম্বরে অবস্থান করছে। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর লখনৌর জন্য এটি একটি বড় সুখবর ছিল। লখনৌ সুপার জায়ান্টসের এখন 10টি ম্যাচ বাকি এবং তাদেরও 6টি ম্যাচ জিততে হবে যাতে তারা 16 পয়েন্ট অর্জন করতে পারে। এই হিসাব অনুযায়ী 10টির মধ্যে 6টি জিততে পারা একটি সঠিক ও সম্ভাব্য পজিশন, যা না খুব কঠিন না খুব সহজ, একটি ব্যালেন্সড টার্গেট। 5ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। 4টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে ও 2টি হেরেছে, ফলে 4 পয়েন্ট নিয়ে তারা 5ম স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের শুরুটা হার দিয়েই হয়েছিল, তারপর একটি জয়, আবার একটি হার এবং এরপর একটি জয় তাদের পয়েন্টস টেবিলে ব্যালেন্সড অবস্থানে এনে দাঁড় করিয়েছে। এদের অবস্থা অনেকটাই লখনৌ সুপার জায়ান্টসের মতো। 10টি ম্যাচ খেলতে হবে এবং 6টি জিততে হবে। এখানেও এক ধরনের ভারসাম্য দেখা যাচ্ছে, কিন্তু পয়েন্টস টেবিলের লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠবে যখন লখনৌ ও কলকাতার পরবর্তী ম্যাচটি পরস্পরের বিপক্ষে হবে। হ্যাঁ, অর্থাৎ 8ই এপ্রিল এই দুইটি দলের মুখোমুখি লড়াই হবে এবং সেই ম্যাচটি নির্ধারণ করবে যে পয়েন্টস টেবিলে এদের অবস্থান কি হবে। একটি দল বড় ধাক্কা খাবে, আরেকটি দল পয়েন্টস টেবিলে লাভবান হবে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে এখন রয়েছে পাঞ্জাব কিংস। তারা 2 ধাপ পিছিয়ে পড়েছে। আগে 2য় স্থানে ছিল, এখন 4র্থে নেমে এসেছে। 3টি ম্যাচ খেলেছে এবং আজকের ম্যাচ হেরে যাওয়ায় 4 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে রয়েছে। পাঞ্জাব কিংসের জন্য সমীকরণ হচ্ছে এখনও তাদের 11টি ম্যাচ খেলতে হবে এবং তাতে 6টি জিততে হবে। তাই পথ অতটা কঠিন নয়, কারণ তারা প্রথম 2টি ম্যাচ জিতে নিয়েছিল। হ্যাঁ, যদি আজকের ম্যাচটা জিতে যেত, কিন্তু এখন তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে অবস্থা না খুব খারাপ না খুব ভালো, তবুও এই হারের পরেও তারা এক ভালো অবস্থানে রয়েছে। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে এবং 2টি জিতেছে, ফলে তাদেরও 4 পয়েন্ট রয়েছে। গুজরাট ও পাঞ্জাবের অবস্থা একই রকম। এই দুই দলকে এখনও 11টি ম্যাচ খেলতে হবে এবং তাতে 6টি জিততে হবে, অর্থাৎ এই রেসে তারা এখনও অনেকটাই এগিয়ে, কারণ তারা 2টো করে জয় পেয়ে গেছে। গুজরাট টাইটান্সের জন্য এটি একটি ভালো খবর। পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ভাগ্য হয়েছে বসেই ভালো, কারণ তারা আগে 3য় স্থানে ছিল, কিন্তু পাঞ্জাব হেরে যাওয়ায় তারা 2য় স্থানে উঠে এসেছে। তারা 3টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে এবং 1টি হেরেছে। তাদেরও 4 পয়েন্ট রয়েছে। শুরুতে টানা 2টি জয় ছিল, এরপর গুজরাটের কাছে হেরে গেছে এবং এখন 2য় স্থানে রয়েছে। তাদেরও 11টি ম্যাচ খেলতে হবে এবং তাতে 6টি জিততে হবে, অর্থাৎ এখনও 5টি হার মেনে নেওয়া যাবে। তাই তাদের অবস্থানও ভালো বলা যায়, একেবারে খারাপ নয়। হ্যাঁ, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস এই 3টি দলে ভালো অবস্থানে রয়েছে, কিন্তু এদের সবার চেয়ে ভালো অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 3টির মধ্যে 3টি ম্যাচ জিতে ফেলেছে। 6 পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে রয়েছে। নেট রান রেটও চমৎকার। চেন্নাই, হায়দ্রাবাদ ও লখনৌকেও হারিয়ে তারা প্রথম স্থানে উঠে এসেছে। যখন আপনি 3টি ম্যাচে জয় পান, তখন আপনার সামনে থাকা 11টি ম্যাচ এবং তাতে কেবল 5টি জয় দরকার। 11 ম্যাচে 5টি জিতলে আপনি প্লে অফে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন, কোনো দলের উপর নির্ভর না করেই। এটি দিল্লির জন্য একটি বড় সুখবর। এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? 11 ম্যাচে এখনও 6টি হার মেনে নেওয়া যাবে। পয়েন্টস টেবিলে দৌড়ে তারা অনেকটা এগিয়ে গেছে। এখন কেবল স্বাভাবিক পারফরমেন্স দেখালেই হবে, তারা প্লে অফে পৌঁছে যাবে। এই রেসে তারা অনেকটা সামনে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন।